এখন আসলে মানে সবাই খুব অল্প সময়ে খুব ভালো কিছু আশা করে। ভিউজ কিন্তু অনেকভাবেই কিন্তু তৈরি করা সম্ভব। এক ভদ্রলোক এসে আমাকে জিজ্ঞেস করলো যে, "ভাই কাজী শুভকে আসছেন?" আব্বা গান করতেন। বন্ধু মহলে যখন গান গাইতাম একটু, একটু করে গলা খুলে তখন বন্ধুরা খুব উৎসাহ দিত। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি নিতে আইলে নায়র যাইবানি। কাজী শুভ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ। সামনে ঈদ, প্রথমে ঈদের গান নিয়ে কথা বলবো। শিওর। কি কি গান আসছে যদি একটু বলতেন এর আমাকে। মধ্যে উল্লেখযোগ্য আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে টাইটেল হচ্ছে ভালো মানুষ ভালোবাসা পায় না। এটা হানিফ খানের কথা ও সুরে আহমেদ সজীবের মিউজিকে। এটা আমার কাজী শুভ অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল সেখান থেকে আসবে। এছাড়া ছাইরা যাব না এই টাইটেলে একটা গান আসছে, এটা আমার সাথে কোনালের দ্বৈত গান। এটা আইকি মিউজিক স্টেশন থেকে আসবে। আর একটা গান যদি বলি মায়া মায়া লাগে, এটা এম প্রোডাকশন থেকে। এই গানটা মোটামুটি আরও বেশ কিছু গান পাইপলাইনে আছে, এগুলো কাজ চলছে। ঈদের আগে পরে রিলিজ হবে আর কি। সেই যে আরিফিন রুমি আর কাজী শুভ, এই যে জুটি, সেই জুটিকে এখনো মানুষ মিস করে, এখনো মানুষ তাদেরকে চায়, কিন্তু জুটিটার ছন্দপতন কেন হলো? আপনি এর আগেও বেশ কয়েকবার বলেছেন, তবু এটি শুনতে চাই। না, এটা আসলে অনেকেই বলে যে আরফিন রুমি এবং আমার কাজ শুরুর দিকে যদি বলি সাদামাটা 1, 2 দুইটা সোলো অ্যালবাম রুমির ফিচারিং ছিল, আমিও আসলে মিস করি। তো রিসেন্টলি একটা গান সিডি চয়েস থেকে আমার আর রুমির দ্বৈতভাবে গাওয়া, এই গানটা রবিউল ইসলাম জীবনের লেখা এবং রুমিরই মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল। সিডি চয়েস থেকে এই গানটা রিলিজ হয়েছে। একটু ডান্স মুডের গান, সেটাও মানুষ শুনছে। তো এখন আসলে আমিও চাই, অনেক সময় সব কিছু তো সম্ভব হয় না, বিভিন্ন প্রোডাকশন হাউসের কাজ করতে হয়। সো সামনে হয়তো বা হবে। আপনি ওই সেই দিনগুলো নিশ্চয়ই মিস করেন। অবশ্যই মিস করি, কারণ সেই সময়ের গানগুলোর পেছনে আমাদের অনেক ডেডিকেশন ছিল, রুমিরও অনেক পরিশ্রম ছিল। একটা গানের পেছনে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে একটা ভালো কাজ করার জন্য। একটা অ্যালবামের পেছনে আমাদের এমনও হয়েছে, একটা অ্যালবামের পেছনে আমরা 2 বছর টানা কাজ করেছি, 9টা গান। তো সেখানে পরিশ্রম করলে তো ভালো কিছু আসবেই। এখন আসলে মানে সবাই খুব অল্প সময়ে খুব ভালো কিছু আশা করে। আপনি দীর্ঘদিন যাবতই সঙ্গীত ইন্ডাস্ট্রিতে ভূমিকা রাখছেন, ওই সময়ের এই সময় ইন্ডাস্ট্রির তফাৎটা আপনি কি দেখতে পাচ্ছেন? তফাৎ যদি বলি যে আগে অনেক কঠিন ছিল, এখন অনেক সহজ। আগে যেরকম একটা অ্যালবাম নিয়ে আমাদের প্রোডাকশন হাউসের কাছে যেতে হতো, এক ধরনের পরীক্ষার মতোই দিতে হতো যে তারা সেই গানগুলো পছন্দ করবে কি না করবে, দেন তাদের ওপিনিয়ন জানাইতো। তো জানানোর পরে দেন তারা একটা নেগোসিয়েশন আসতো, তারপরে তারা বিষয়টাকে অ্যাকসেপ্ট করতো। এখন কিন্তু বিষয়টা সহজ। কীরকম সহজ যে আগে তো সিডি ক্যাসেট ছিল, এছাড়া কিন্তু অন্য কোনো মাধ্যম ছিল না। এখন কিন্তু আমি যদি বলি ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে, টিকটক, লাইকি, স্পটিফাই, এরকম অনেক প্ল্যাটফর্মে আমাদের গানগুলো রিলিজ হয়, মার্কেটিং হয়। এখন অনেক সহজ, চাইলেই কিন্তু আপনি আমাদের কোম্পানির পিছনে দৌড়াইতে হচ্ছে না। আমরা ইচ্ছা করলে নিজস্ব গান নিজেরাই কিন্তু তৈরি করে আমাদের নিজস্ব প্ল্যাটফর্মে ছাড়তে পারছি। সেখান থেকে যারা সত্যিকারের মেধাবী, তাদের জন্য একটু সহজ হয়ে গেছে যে তাদের কষ্টটা করতে হচ্ছে না, তারা খুব সহজেই নিজস্ব প্ল্যাটফর্মে গানগুলো রিলিজ করতে পারছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা একটা ভালো দিক। আবার যদি খারাপ দিক বলি, দেখা গেল যে অনেক গান আমি যদি বলি, অনেক ফানি কন্টেন্ট বা অনেক নেগেটিভ ভাইব আছে, এরকম কন্টেন্টও কিন্তু আমরা যদি বলি ভাইরাল, এখন যে শব্দটা আমরা বলি, সেরকম জিনিসগুলোও কিন্তু মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে। এবং সেটার যদি আমরা ভিউজের কথা বলি, ভিউজ কিন্তু অনেকভাবেই কিন্তু তৈরি করা সম্ভব। সেটা প্রমোশনের ক্ষেত্রে অনেক কারিশমা আছে, আমরা জানি। তো সেখানে অনেক সময় যেটা হয় যে অনেক ভালো কন্টেন্ট বা অনেক ভালো গান, সেটা কিন্তু অনেক সময় চাপা পড়ে যাচ্ছে প্রপার মার্কেটিংয়ের কারণে। আবার অনেক নেগেটিভ জিনিস কিন্তু মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে। আমরা একটা খারাপ জিনিস বা নেগেটিভ জিনিসকে কিন্তু মেসেঞ্জারে চালাচালি করছি, সেখান থেকে কিন্তু এই জিনিসটা ছড়ে যাচ্ছে। সো এইটা খারাপ দিক। আবার ভালো দিক যদি বলি, যে অনেক ভালো শিল্পী, তারা সুযোগ, একসময় তাদের জন্য কষ্ট ছিল, সে কিন্তু তার নিজস্ব প্ল্যাটফর্মে ফেসবুক, ইউটিউবে খালি গলা একটা গান গেয়ে কিন্তু ছেড়ে দিল। সেটা কিন্তু যদি মানুষের কাছে ভালো লেগে যায়, তার জন্য একটা রাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। কাজী শুভ ক্যাপ পরে কেন? এইটা আসলে আমার স্টাইল। আমি নর্মালি পড়া হয় না, যখন স্টেজে উঠি বা যখন স্ক্রিনের সামনে যাই, তখন এই স্টাইলটা কন্টিনিউ করতে হয়। আমার এমনও মনে হচ্ছে, আমার একটা ঘটনা যদি আমি বলি এইটার পারপাসে, অনেকেই প্রশ্ন করে। আমি একদিন একটা পুবাইলে একটা শোতে, তো আমি আমার বন্ধু
তো আমি আমার মিউজিশিয়ান টিম আগেই গাড়িতে চলে গেছে। আমি আমার বন্ধু ও বলল যে চলো তুমি আমার সাথে আমার বাইকেই চলো। তা আমি যে ওখানে যেয়ে নামলাম, নামার পরে আমি হেলমেট পরা ছিলাম মনে আছে, আমি তো হেলমেটটা খুললাম, তখন এক ভদ্রলোক এসে আমাকেই জিজ্ঞেস করলো যে ভাই কাজী শুভকে আসছেন। সো এটা হচ্ছে মানে গেট আপের কন্টিনিউটি আর কি। আমাকে এইভাবেই মানুষ দেখা অভ্যস্ত, সো আমাকে এটা কন্টিনিউ করতে হবে। আপনি আপনার গানের শুরুটা, আপনার গানের চর্চা, আপনার সঙ্গীত জীবনের সবচেয়ে কার প্রভাব, ফ্যামিলির নিশ্চয়ই এটা প্রভাব আছে এবং থাকলে কার আছে, এই যে সম্পূর্ণ মিলে এটা বেড়ে ওঠা। আমার ফ্যামিলিতে আসলে গানের চর্চাটা শুরু থেকেই আমি ছোটোবেলা থেকেই পেয়েছি। আব্বা গান করতেন, সবাই মোটামুটি, মা খুব গান পছন্দ করতেন, বিশেষ করে ফোক গানটা মা খুব পছন্দ করতেন এবং সেখান থেকেই মানে ছোটোবেলায় থেকেই ওই মার সাথে সাথে আমরাও শুনতাম, আমিও শুনতাম ফোক গানের প্রতি, সেখানে একটা ভালোবাসা আমার ছোটোবেলা থেকেই তৈরি হয়। তো প্রাথমিকভাবে আমার যেটা প্রাতিষ্ঠানিকভাবে যেটা হয়েছিল, আমি প্রাতিষ্ঠানিকভাবে তবলা শিখেছি অনেক দিন যাবত, স্টেজে অনেক দিন বাজিয়েছি। এরপরে আসলে গাওয়ার খুব ইচ্ছা ছিল, গান গাইতে ইচ্ছা করতো। তো বন্ধু মহলে যখন গান গাইতাম একটু একটু করে গলা খুলে, তখন বন্ধুরা খুব উৎসাহ দিত। এবং স্কুল কলেজে যখন টুকটাক ফাংশনে গান গাইতাম, তখন স্যাররা ম্যাডামরাও খুব উৎসাহ দিত। তো এই উৎসাহটা আমাকে মানে গান গাওয়ার পেছনে বেশ ভালো একটা ইন্সপায়ারেশন জুগিয়েছে। আপনার সেই বিখ্যাত গান শোনাবো, শুনছো নি, একটু এক খালি গলায়। ওকে, এই গানটা শ্রদ্ধেয় প্রয়াত খালেক দেওয়ান সাহেবের কথা সুর এবং আমার প্রথম অ্যালবাম সাদামাটাতে আরফিন রুমির মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিল। ও বউ গো বউ, 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারির সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি। শোনাবো শুনসনি গো, শোনাবো শুনসনি, নিতে আইলে নাই ওর যাইবানি।